নরেন্দ্র মোদী তিনি যখন ক্ষমতায় এলেন তিনি কিন্তু একটা জিনিস বলেছিলেন যে আমরা এই যে অস্ত্র শস্ত্র নিজেরা তৈরি করব, মেক ইন ইন্ডিয়া যেটা ছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, মানে এখন যেটা দেখা যাচ্ছে যে রাশিয়ার উপরে সেই নির্ভরশীলতাটাও কিন্তু অনেকটা ভারতের কমে গিয়েছে। দেখো, রাশিয়ার সাথে নির্ভরশীলতা শুধুমাত্র আর্মস ট্রেডে তো নেই। রাশিয়ার সাথে নির্ভরশীলতা আমাদের মধ্যে শুধুমাত্র বাণিজ্য বা শুধুমাত্র আর্মস ট্রেড এটাই আমাদের আর রাশিয়ার রিলেশনশিপ না। ইট গোজ ওয়াইড, ডিপ অ্যান্ড ইন্টেন্স, যেখানে মানে আমরা রাশিয়াকে অনেকটাই এমন জায়গায় পাই যেখানে আমরা ডিপেন্ডেন্ট অ্যালাই হিসাবে রাশিয়াকে বহুভাবে তৈরি করতে পারি। যেরকম ধরো কোঅপারেটিভ ইন্ডেক্স যদি আমরা দেখি, ব্রিক্স যদি আমরা দেখি, রাশিয়া ইজ সামবাডি যার উপরে ভরসা করা যায়। এরকম ধরনের ইন্টারন্যাশনাল পাওয়ারফুল অ্যালাই যদি কারো থাকে, তার মানে ধরে নিতেই হবে ভারতবর্ষের সাথে রাশিয়ার যে সম্পর্কটা সেটা শুধুমাত্র একটা কি দুটো বিষয় কেন্দ্রিক নয়। ইট ইজ মাচ মাচ ওয়াইডার দ্যান দিস। আমরা কালচারাল ডিপ্লোমেসি বলো, আমরা ওয়েলফেয়ারিয়ান ডিপ্লোমেসি বলো, আমরা এক্সচেঞ্জ বা কোঅপারেটিভ ডিপ্লোমেসি বলো, বা বিভিন্ন রকম কমিউনিকেশন সিস্টেম তৈরি করায় বলো, টেকনোলজিক্যালি বলো, রাশিয়া, ইসরায়েল এরা হচ্ছে আমাদের প্রুভেন অ্যালাই, এবং সেটাকে নিয়েই আমরা কিন্তু আগামী দিনে এগিয়ে যেতে চাই। অ্যালাই মানে যার সাথে আমরা বিভিন্ন স্তরে আলোচনায় বসতে পারি, অ্যালাই মানে যার সাথে আমরা বিভিন্ন সম্পর্কে এগিয়ে নিয়ে যেতে পারি। দেয়ার মা আবার প্রুভেন অ্যালাই, সেই বন্ধু হলো রাশিয়া বা ইসরায়েল। তুমি বলছিলে যে এই রিপোর্টে দুটো ভাগ রয়েছে, একটা তো এই অর্থনীতির পোরশনটা রয়েছে, আর একটা ভাগ কি রয়েছে? আর একটা ভাগ এটাই রয়েছে যে যদি ভারতবর্ষ যেভাবে নিজের আন্তর্জাতিক সম্পর্কটাকে তৈরি করেছে, যেভাবে বিভিন্ন দেশ, বিভিন্ন কন্টিনেন্টে ভারতবর্ষ নিজের ডিপ্লোম্যাটিক পেনিট্রেশন ঘটিয়েছে, মানে দেখো ডিপ্লোম্যাটিক পেনিট্রেশন এই ধরনের কথা খুব ভারী কথা, আমি খুব সহজভাবে বলছি। ধরো তুমি একটা পাড়ায় থাকো, তুমি খুব একটা গুরুগম্ভীর লোক, তুমি কারোর সাথে মেশো না, অথচ তোমার কাছে প্রচুর পয়সা, তোমার কাছে প্রচুর অর্থ বল এবং তোমার কাছে প্রচুর শারীরিক বল আছে, তাহলে কিন্তু পাড়ার লোক তোমাকে খুব একটা ভালোবেসে নেবে না। কিন্তু যদি এমন একটা মানুষ যে আস্তে 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 নিজেকে গ্রো করছে, অথচ সবার বাড়ি বাড়ি গিয়ে তার সম্পর্ক আছে, সবার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সে রেখে চলতে ভালোবাসে, সেই মানুষটা কিন্তু সবার কাছে গ্রহণযোগ্যতাটাকে এমন জায়গায় নিয়ে যায় যে ক্ষেত্রে বিপদে আপদে বা বিভিন্ন রকম সামাজিক ক্ষেত্রে সেই মানুষটাকেই সবাই চায় যে প্রথমে নিমন্ত্রণ করবো, প্রথমে বাড়িতে নিয়ে আসবো। এই মানসিকতা বা এই কালচারাল ডিপ্লোমেসি বা এই এক্সিস্টেন্সিয়াল প্রেজেন্স ইন্ডিয়ার এত হাই লেভেলে আছে না, যেটা দেখে আমেরিকা ভয় পাচ্ছে, এবং আমেরিকা বুঝতে পারছে যে আজকে ভারতবর্ষ আফ্রিকায় যেখানে পেনিট্রেট করে গেছে, ভারতবর্ষ এশিয়ায় তো ইজ এ মাস্টার মাইন্ড, ইউরোপে বিভিন্ন দেশের সাথে যেভাবে ভারতবর্ষ সম্পর্ক আসছে, ভারতবর্ষের সোকল্ড এগেনস্ট লবি এটা তৈরি করাটা প্রায়শই অসম্ভব স্তরে চলে যাচ্ছে। কারণ ভারতবর্ষ কারোর সাথে কোনোদিন যুদ্ধ করেনি, ভারতবর্ষ কারোর সাথে কোনোদিন যেচে ঝামেলায় বা কনফ্লিক্টে জড়ায়নি, ভারতবর্ষ সবার বিপদের দিনে সব থেকে আগে পাশে দাঁড়িয়েছে। সেটা অন্য ব্যাপার যে তারা পরবর্তীকালে সেটা ভুলে গেছে, টার্কি ভুলে গিয়ে আজকে ভারতবর্ষের বিরোধিতা করছে, কোনো অসুবিধা নেই তাতে। এবং সব থেকে হাস্যকর কথা তোমাকে আমি আজকের ডেটে বলছি, আগামী বহু বছর বাদে টার্কি যদি সেই সাহায্যের জন্য ভারতবর্ষের কাছে হাত পাতে, অবাক হয়েও না, কারণ ভারতবর্ষের বিশ্বাস টার্কি ভেঙেছে, টার্কির বিশ্বাস কিন্তু ভারতবর্ষ ভাঙেনি। সুতরাং ভারতবর্ষ এমন একটা চরিত্র, মানে ভারত বলছে যে টার্কি যদি ভবিষ্যতে এসে সাহায্য চায় ভারত করবে কি করবে না সেটা সময় বলবে, সেটা আমি এখনই বলতে চাই না, কিন্তু সাহায্য ওরা চাইতে বাধ্য। তার কারণ হচ্ছে টার্কি হ্যাজ লিমিটেশনস ইন ডিপ্লোমেসি, ইন্ডিয়া ডাজন্ট হ্যাভ লিমিটেশনস। একটা জিনিস জানবে, যেমন খুব সহজ ভাষায় বলতে গেলে যেমন সঙ্গীত, যেমন খেলাধুলো, এইগুলোর ব্যাপারে কোনো লিমিটেশনস থাকে না, তেমনি যে কেউ গান শোনে, যে কেউ খেলা দেখে, সেগুলোও কিন্তু কালচারাল ডিপ্লোমেসির পার্ট। তাই জন্যে যারা যারা ভারতবর্ষের এই কালচারটাকে উপভোগ করতে ভালোবাসে, তারা ভারতবর্ষকে রাষ্ট্র হিসাবে মান্যতা দিতে পারবে, তারা ভারতবর্ষকে কাছে টেনে নিতে পারবে। আজকে ভারতবর্ষের যে দর্শন আছে, ভারতবর্ষের যে রাষ্ট্রজ্ঞান আছে, ভারতবর্ষের যে একটা ভালোবাসার জায়গা আছে, সেই জায়গাটা কিন্তু গোটা পৃথিবীর কাছে এমন একটা জায়গা যেটা কমফর্ট জোন। আজকে আমেরিকা এত বড় বড় কথা বলছে, তো আমেরিকার এন্টায়ার সফটওয়্যার ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে ভারতবর্ষের কাঁধের উপরে ভর করে। আমেরিকা এত বড় বড় কথা বলছে, আমেরিকার যে কালচারাল স্টেশনসগুলো আছে, সেই কালচারাল স্টেশনসগুলো কাদের উপরে দাঁড় করে আছে? বেদান্তিক সোসাইটি অফ ইউনাইটেড স্টেটস কার উপরে দাঁড় করিয়ে আছে? দেখো, এগুলো তর্কের বিষয়। আজকে কালচারাল ডিপ্লোমেসি নিয়ে পৃথিবীতে যদি আলোচনা হয়, তার প্রথম চ্যাপ্টার এবং বইটার নামই ইন্ডিয়া, এই নিয়ে কোনো দ্বিমত নেই। এবং এইটাতে এত দূর অবধি পেনিট্রেশন আছে না, যার জন্যে আজকের ডেটেও নিউ ইয়র্কে বসে থাকা একটা মানুষ যখন ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, সে কিন্তু তখন বিটেলস শোনে না, সে রবিশঙ্করের সেতার শোনে।
এটা আমেরিকা ভুলে যাচ্ছে এবং আমাদের পেনিট্রেশন এতটা দূর অবধি আছে, তাই জন্য সেটাকে রাশিয়াও কনসিডার করে, তার জন্য সেটাকে আফ্রিকাও কনসিডার করে, তার জন্য সেটাকে মিডল ইস্টও কনসিডার করে, এবং তার জন্য সেটাকে এমন এমন দেশ কনসিডার করে যারা কোনোভাবেই অ্যালাইনমেন্টে আমেরিকার সাথে যাবে না। ব্রাজিল যে উঠতে বসতে ইউএসএর এগেনস্টে ছিল, সেই ব্রাজিল ভারতবর্ষকে সাথে নিয়ে ব্রিক্সের পার্ট কি করে, সাউথ আফ্রিকা কিভাবে ব্রিক্সের পার্ট, কোনোদিন ভেবে দেখেছে আমেরিকা? ভেবে দেখতে পারবেও না। ভেবে দেখলে যে ফলটা পেয়েছে তারই রূপরেখা হচ্ছে এই রিপোর্ট, সেই ভয়টাই হচ্ছে এই রিপোর্ট থেকে বেরোচ্ছে। একেবারে এই রিপোর্ট নিয়ে আমি আরো তোমার সঙ্গে আলোচনা করব, তবে একটা জিনিস বুঝতে হবে যে কোথাও গিয়ে কিন্তু কিছুটা হলেও আমেরিকা ভয় পাচ্ছে। এক্ষেত্রে দাঁড়িয়ে ভারত আর চীনের মধ্যে যে ছোট্ট ছোট্ট সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো যদি মিটে যায় তাহলে কি হতে পারে, আর সেই বিষয়টার জন্যই কি আমেরিকার যে দাদাগিরি, সেই দাদাগিরি থেকে আমেরিকা একটু সরে আসতে চাইছে? এই নিয়েই নজর রাখবো পরের পর্বে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বেশ কিছুদিন আগে বলেছিলেন যে চীন কিন্তু ভারতের শত্রু নয়, বরং খুব শক্তিশালী প্রতিপক্ষ। এক্ষেত্রে দাঁড়িয়ে চীন আর ভারতের মধ্যে এই গালওয়ান নিয়ে যে ইস্যু চলছে বা এই ধরনের যে ছোটখাটো সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো যদি মিটে যায় তাহলে আমেরিকার কি হবে? এই সমস্যাগুলো মেটানোর জন্য যা কিছু করার দরকার সেটা যদি হয়ে যায় তাহলে আমেরিকা কি করবে? এই ভয়টা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকা পাচ্ছে, এবং তার জন্যই কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে আমেরিকার যে অ্যাকশন সেটা কিন্তু বেশ একটু ডগমগ হচ্ছে। আমি বোধহয় খুব একটা ভুল বললাম না, তাই না? না, একদমই ঠিক কথা। দেখো, একটা কথা বোঝার চেষ্টা করো, এন্ড অফ দ্য ডে ভারতবর্ষের ফুটবল চালায় মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান। নতুন নতুন প্রচুর কর্পোরেট ক্লাবস আসবে যারা মনে করবে তারা বিশ্ব চালায়, কিন্তু যদি মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান এক টেবিলে কোনোভাবে বসে যায়, উল্টো দিকে যেই ফুটবল খেলুক না কেন ভারতবর্ষের গোটা ক্যামেরাটাই ঘুরে যাবে এদিকে। তার কারণটাই হচ্ছে পৃথিবী জানে কারা মনে বাসা বাঁধে, কারা মনে বাসা বাঁধে এটা পৃথিবী জানে। এবং তার জন্যে আজকের ডেটে আমাকে একটা কথা বলো, হোয়াট ডাজ সোশ্যালি আমেরিকা স্ট্যান্ডস? আমেরিকার নিজের সোসাইটির অবস্থানটা কি? আমেরিকা তো দেখো গায়ের জোর দিয়ে সব কথা হয়, যে আমাকে তাহলে বিশ্বাস করতে হবে পৃথিবীর সব থেকে শক্তিশালী, যার সব থেকে বড় মাসেল, সে সাংসারিকভাবে সব থেকে সুখী। সেটা কি ফ্যাক্ট? সেটা তো নয়। তার কারণটা হচ্ছে সুখের ডেফিনেশনটা কি সেটা বুঝতে গেলে সবসময় অর্থই হতে পারে না। সুখের ডেফিনেশনটা সবসময় এটা হতে পারে না আমার বাড়িতে কত অস্ত্র আছে, সেটা তার ডেফিনেশন হতে পারে না। সুখের ডেফিনেশনটা হচ্ছে আমি কটা মানুষকে নিয়ে একসাথে সহ অবস্থান করলাম, আমি কতগুলো মানুষকে একসাথে আনন্দ দিতে পারলাম, কতগুলো মানুষকে এমন একটা জায়গা দিতে পারলাম যাতে করে তারা মনে